সুতরাং কিন্তু এখন আমার মনে হয় যে আমরা তো এটা নিয়ে অনেক আলোচনা করেছি। ধরেন যার নামে বা যে কোম্পানির নামে অভিযোগ তাকে যদি কাস্টাডি করবার প্রশ্ন আসে, উনি প্রথম কিন্তু বলেছেন যাওয়া উচিত, এবং আমি নিজেও মনে করি যে এটা এরকম করে ফ্রি ফর অল হলে ফৌজদারি মামলা হওয়া উচিত, সোজা কথা। এইটা কে করতে পারে? এটা অবশ্যই সরকারকে করতে হবে এখন। সরকারকে? অবশ্যই সরকার মানে ক্ষেত্রে সোনালী ব্যাংক নিজেও করতে পারে। আর সোনালী ব্যাংক যদি বোর্ড নিজে ইনভলভ থাকে তাহলে তো তারা করবে না। তারা এফআইআর করতে পারে, এফআইআর এর ভিত্তিতে পুলিশ যে অ্যারেস্ট করতে পারে তাকে। আমি কিন্তু এখন পর্যন্ত আপনি খেয়াল করেন একটা এফআইআর হয় নাই। আমরা 10 টাকা চুরি করে তাকে তার বিরুদ্ধে যে থানায় একটা গ্রামে 1000 টাকার জন্য কোমরে দড়ি বেঁধে বেঁধে ধরে নিয়ে গেছে না। ওটা বাদ দেন, 13 টাকার জন্য এক মন্ত্রী এক রেল কর্মকর্তাকে কর্মীকে চর মেরেছে, 3.5 কোটি টাকা চলে যাচ্ছে। কি করেছে? সাফাই গাওয়া হচ্ছে যে এটার এমন কি সমস্যা। তো ওই জায়গায় আসলে মানে উপর থেকে রাজনৈতিক সদিচ্ছাটা যদি না থাকে তাহলে এই ধরনের ঘটনা আমরা কয়দিন খুব আলোচনা করবো, পত্রপত্রিকায় খুব বেশি লেখালেখি হবে, সোনালী ব্যাংক 1 টাকাও পাবে না। কিন্তু এটাও আপনি মানে নিশ্চয়ই বিশ্বাস করেন না যে 3.5 কোটি টাকা বা 2,600 কোটি টাকা হলমার্ক গ্রুপ নিয়ে পুরোটাই নিজেরা ব্যবহার করেছে বা নিজেরা মেরে দিয়েছে। এটা ভাবার কোনো কারণ নাই। ইনভেস্ট করলেও সেই টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এটা নিয়ে আমরা সন্দেহ করে আমি অন্তত কোনো কারণ দেখি না। সুতরাং যারা ভাগ পেয়েছেন তারা যে ফৌজদারি মামলা করতে দিবেন না সেটা মানে অন্তত আমি সেটা মনে করি। মানে এরকম জায়গায় এসে আমাদের দাঁড়াতে হচ্ছে যখন আমরা একেবারে হোপলেস কন্ডিশনে পড়ে গেছি, কি করতে পারি? আমি পশ্চিমবঙ্গের উদাহরণটাই বলি। 2 দিন আগে আমি নিউজ পেপারে দেখলাম, বাংলাদেশী পত্রিকাতে, যে কলকাতাতে এই ধরনের একটা জালিয়াতির কাজ হয়েছে। একটা কোম্পানি 400 কোটি টাকা ভুয়া কাগজ দেখে 400 কোটি টাকা পর্যন্ত লোন নিয়েছে, যেটা হয়তো সে নর্মালি 100 কোটি টাকা পেতে পারত। এই যে ভুয়া কার্যক্রমের জন্য যখনই এটা ডিটেক্টেড হলো তখনই তারা বাবা এবং ছেলে, কোম্পানির যে 2 ডাইরেক্টর, তাদেরকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট ইস্যু করে ফেললো এবং ছেলেকে অ্যারেস্ট করে ফেললো। হ্যাঁ, বাবা পলাতক, ছেলে অ্যারেস্ট হয়ে গেল। তো এই যে অ্যাকশনটা, এটা কোথায় বাংলাদেশে? আমরা তাহলে কি আশা করব? না, এটা কিভাবে এক্সপেক্ট করতে পারেন? এখানে বোর্ড ইনভলভড আছে, সেইটা বাংলাদেশ ব্যাংকের অ্যাকশন থেকে বোঝা গেল। আর তাছাড়া বোর্ড ছাড়া টাকাটা যাবে কিভাবে? সো বোর্ড ইজ দেয়ার। আর বাংলাদেশ ব্যাংক রিকমেন্ড করছে যে বোর্ডকে ডিসব্যান্ড করা হোক। নিশ্চয়ই দে হ্যাভ সাম এভিডেন্স এন্ড গ্রাউন্ডস টু ডু দ্যাট। লজিক ফলোস। হ্যাঁ, আমরা সেটাকে ডিনায়াল, এগেন আমি সবকিছুতে একটা ডিনায়াল দেখি। পদ্মা ব্রিজেও আমরা ডিনায়াল দেখি, এখানেও ডিনায়াল দেখি, যেখানেই যাই খালি হচ্ছে যে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বুয়েটেও ডিনায়াল দেখি। বুয়েটেও এক ভিসিকে নিয়ে আমরা পড়ে আছি যে ওই ভিসি না থাকলে বুয়েট চলবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে। আমি সব জায়গাতে কেন সত্যকে স্বীকার করতে একটা অস্বীকৃতি? এটা কেন? এটা কি আমাদেরকে, দেশের জন্য তো অবশ্যই ভালো না, আমি সরকারের জন্যই ভালো কিনা সেটাই আমার প্রশ্ন। সরকারের জন্য ভালো না হলে হয়তো সরকারের কারো জন্য ভালো, যারা মোর পাওয়ারফুল, এরকমই হবে। তাছাড়া এটা কিভাবে হতে পারছে? জি না, আমি আরেকটু পিছন ইতিহাস যদি দেখি, 2011 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটি প্রতিবেদন গিয়েছিল অর্থমন্ত্রীর কাছে, সেটা বোর্ড নিয়ে। সেখানে খুব পরিষ্কারভাবে অর্থমন্ত্রীর কাছে সেই প্রতিবেদনে ডক্টর আতিউর রহমান নিজে স্বাক্ষর করে লিখেছিলেন যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে যে উদ্দেশ্য নিয়ে এবং যে উদ্দেশ্য নিয়ে আগে সংস্কার করা ছিল, এই বোর্ড সেই সংস্কার প্রতিপালন করতে পারছে না, বরং ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই বোর্ড দৈনন্দিন কাজে, পদোন্নতিতে, বদলিতে এবং ঋণ অনুমোদনে ব্যাপকভাবে হস্তক্ষেপ করছে। এ ব্যাপারে বোর্ড নিয়ে পুনর্গঠন সহ নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। একদম আমি কোট আর আনকোট মোটামুটি এবং ও বাদ দিয়ে মোটামুটি এই যে চিঠির ভাষা, মোটামুটি এই যে চিঠির ভাষা, সেই চিঠিটা আমার কাছে আছে, এই যে চিঠির ভাষা। তখন অর্থমন্ত্রী কি করলেন? সমস্ত বোর্ডের সমস্ত সদস্যদের ডাকলেন, ডেকে একটা বৈঠক করলেন। সেখানে ডক্টর আতিউর রহমানকে রাখলেন, গভর্নরকে। সেই বোর্ডের বেশিরভাগই হচ্ছে রাজনৈতিকভাবে খুবই প্রভাবশালী এবং কথাবার্তা বেশি বলেন, এবং তারা অর্থমন্ত্রীর সামনে এটা যে একটা ষড়যন্ত্র, ডক্টর আতিউর বা বাংলাদেশ ব্যাংক গভর্নর যে ষড়যন্ত্র করছেন এই ধরনের, সেটা আমরা রিপোর্ট করেছিলাম। কিন্তু তখন এই ধরনের যাচ্ছেতাই ভাষায় কথাবার্তা বলেন, একভাবে অপমান করলেন। আমি যদি বলি সরাসরি, মানে যেটা বলি, যেটা এইভাবে হলেন, এবং অর্থমন্ত্রী কিছু বললেন না। এবার আমি মনে করি এক ধরনের প্রশ্রয় দেওয়া হলো এইভাবে। তখন যদি আসলে অর্থমন্ত্রী ব্যবস্থা নিতেন তাহলে আজকে এরকম হতো কিনা সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন। তারপরে দেখেন আবারও বোর্ড নিয়ে চিঠি লিখলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সেখানে বলা হলো যে বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার নাই।
এখন আজকে বলা হচ্ছে যে আবার এটা এমন কি, হ্যাঁ, সুতরাং ওই যে ডিনায়াল বা অস্বীকার, যদি সরকার বলতো হ্যাঁ এখানে অনিয়ম হয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি কাউকে ছাড়া হবে না, তাহলে না হয় আমরা একটু হলেও আশ্বস্ত হতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত এই ধরনের আশ্বাস বাণী আমরা এখন পর্যন্ত কোনো জায়গা থেকে পাই নাই। ভার্চুয়ালি কোনো কমিটমেন্ট তো কোথা থেকে নেই। নাই তো। আপনি যেমন ধরেন সবচেয়ে আমার কাছে আশঙ্কার জায়গাটা যেটা মনে হয় যে এখনো বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, সোনালী ব্যাংক নিজেও বলছে যে টাকাটা তো উদ্ধার করতে হবে, যে এমন যে আমরা যদি, এবং তাকে ব্যবসা করার সুযোগ দেওয়ার কথাও কেউ কেউ বলেন এখন, যে ব্যবসা করার সুযোগ দিলে তারা, এখন যে জিনিসটা জালিয়াতি করে হয়েছে সেখানে ব্যবসা করার সুযোগ দেওয়ার সুযোগটা কোথায়? না, আমি তো আগে প্রথম ধাপ না করে আমি সেকেন্ড ধাপে যাবো কেন? জালিয়াতি করে টাকা নিয়েছো সেই জন্য তুমি আগে দায়ী, তারপরে হচ্ছে টাকা উসুল। এটা তো সরকারকে ফৌজদারি মামলায় বলা আছে, ক্রোক করে হলে, জমি বিক্রি করে হলেও, যে করে হোক টাকা সরকারকে আদায় করতে হবে যদি সেই টাকা সরকারের পাওনা থাকে যতদূর সম্ভব। এটা তো আইনের ভাষা, ব্রিটিশ আমল থেকে আসছে, এটা তো নতুন কিছু না, একেবারে পরিষ্কার লেখা ফৌজদারি আইনের ইসে। সেটা নিয়ে আমি এখনই যাবই না। আমি যদি এখন বলি যে তাকে বিজনেস করতে, আরো বড় বিজনেস করার, আরো তাহলে আরো কিছু লোন দিক না কেন সরকার, যাতে আরো বিজনেস করে আরো সরকারকে উপকৃত করে। এরকম একটা অ্যাটিটিউড, এই ধরনের অ্যাটিটিউডই তো আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এইরকম অ্যাটিটিউড কোনো সময় ব্যাংক নাই, আবার কখনো বিজনেস অর্গানাইজেশন গুলো বলে। অর্থাৎ ধরেন একটা স্টাক আপ হয়ে গেছে কোনো কারণে, হয়তো ইন্টারন্যাশনাল সিচুয়েশনের কারণে বা নিজের নির্বুদ্ধিতার কারণে তার একটা লেসন হয়েছে, বলে ঠিক আছে চান্স দেন, হি ক্যান কাভার ইট আপ। কিন্তু এইটা তো সেই কেস না, ওটা তো হচ্ছে একটা জেনুইন বিজনেস প্র্যাকটিসের ফলে ফেলিওর হতে পারে। বিজনেসের 100% সাকসেস বলে কিছু নাই। বিজনেসের শুরুটাই যদি জালিয়াতির মাধ্যমে হয়, সেটা তো আর কোনো বিজনেস হলো না, সেটা তো একটা জালিয়াতি হলো। ওটাকে আমরা কেন বিজনেস বলবো? জি। আর সোনালী ব্যাংকের বোর্ড কিন্তু খুব স্পষ্ট করে তাদের কাগজের কলমেই কিন্তু তারা মানে স্টেটমেন্ট দিয়েই বলেছে, বোর্ড মেমোতেও আছে, যেটা ঋণ না, এটা পরিষ্কার জালিয়াতি করে তারা অর্থ হাতিয়ে নিয়েছে। আমি একদম হুবহু এরকম একটা লাইন এখনকার ভাষ্য। আগে কি ছিল? এখন আমি যদি বলি যে এখনকার ভাষ্য এটা হয়, তাহলে তো সাথে সাথে সেকেন্ড পদক্ষেপ হওয়া উচিত ছিল এফআইআর করে তাকে অ্যারেস্ট করা। সেটা তো হচ্ছে না। অতএব এগুলো যদি হয় তাহলে আরো যারা করছে, আপনি উনি যে প্রথম যে বলছেন যে আরো হচ্ছে, তারা তো উৎসব আছে, তারা মনে করছে না কোনো সমস্যা নেই, চালিয়ে। এগুলো সব বিবেচনা করেই বলেছিলেন যে আরো হবে। আমি একটা কথা বলি, এই ধরনের ঘটনা একবার বা দুইবার হয় না। এটা এই ধরনের ঘটনা অনেকবারই হয়েছে, হচ্ছে, হবে আরো, কারণ হচ্ছে যদি প্রশ্রয়টা দেওয়া হয়। এটাই একটা চলমান রীতি। কারণ আমি মনে করি না যে বাংলাদেশে একটাই ব্রাঞ্চ আছে যেখানে এই ধরনের ঘটনা হতে পারে। বাংলাদেশে কয়েক হাজার ব্রাঞ্চ আছে এবং সবগুলো ব্রাঞ্চে এই ধরনের ঘটনা হতে পারে। আমি বলবো যে সবগুলো ব্রাঞ্চে হবে, কিন্তু হতে পারে। তার মানে প্রবাবিলিটি অফ ল অ্যাপ্লাই করলে পরে আপনি অবশ্যই 10 বা তার অধিক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমি মনে করি। ধন্যবাদ। শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর এবং জনাব শওকত হোসেন মাসুম। আর কিছু বলবেন কি? আমাদের সময়টা শেষ প্রায়। অবশ্যই আমি বলবো যে আপনারা একটা অডিট করুন, জিনিসটাকে উদ্ঘাটন করুন এবং এমন ভাবে করুন যাতে লোকজনের আস্থাটা ফিরে আসে। তা না হলে কিন্তু আমাদের আস্থার অভাবে আমাদের অর্থনীতিকে খুব ক্ষতিগ্রস্ত করবে। কাকে বলছেন? সরকারকে, সরাসরি সরকারকে বলছেন। মাসুম, আমার শেষ কথা হচ্ছে যে বোর্ডের পুরো গঠন করা হয়েছিল তার 3 বছর মেয়াদ শেষ, 8 তারিখ পর থেকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সুতরাং যে ভুল করেছে সরকার আবারও সেই ভুল করবে কিনা সেটা একটা আমাদের দেখার একটা বিষয় আছে। শুধু বোর্ড নিয়োগ কেন, বোর্ড নিয়োগ থেকে শুরু করে এমডি ডিএমডি নিয়োগ কিভাবে হবে, আগে যে ধারায় করা হচ্ছে সেই ধারায় পরিচালিত থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসছে। সেটা যদি চিন্তা ভাবনা করা না হয় তাই মনে করি যে আমরা আলোচনা করে কোনো লাভ হবে না, আবার একই ধরনের ঘটনা ঘটবে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা এই দুইজন, একজন অর্থনীতিবিদ আর একজন সাংবাদিক, আমি বলবো বেশ বিশদ আলোচনা শুনেছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাংকিং সেক্টর একটা বিরাট ধসের সামনে পড়ে গেছে। এবং ওনারা বলেছেন কিন্তু সোনালী ব্যাংক বলে টিকে আছে, অন্য কোনো ব্যাংক করে টিকতেও পারত না। এত বড় বিপর্যয়ের সামনে সরকারের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া, কোন রকম ব্যবস্থা আমরা দেখছি না, এবং এটাই আমাদেরকে বেশি ভাবিত করছে। নিচে যারা আছেন, যদি প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয় তাহলে তো এখন খুবই স্পষ্ট যে বোর্ড সহ
সংশ্লিষ্টরা এর সঙ্গে জড়িত আছেন। সবাই কিনা তা বলছি না, কিন্তু কেউ কেউ যাদের ততখানি হাত লম্বা আছে তারা তো জড়িত আছেনই। আর যে জিনিস একবার তাকালেই ধরতে পারা যায়, সেই রকম একটা জাল জুয়া চুরি করতে তারা তখনই সাহস পান যখন মনে করেন মাথার উপরে আরো প্রশস্ত কোনো হাত আছে। এই হাতও চিহ্নিত অথবা হাতের আদল পাওয়া যাচ্ছে, এটাও আর একটা খুবই দুর্ভাবনার কথা। মধ্যরাতে আপনাদেরকে বলছি আমি, সজাগ হবার এখনই সময়, না হলে অর্থনীতিতে আরো বড় বিপর্যয় আসতে পারে। যেরকম করে ওনারা দুজনেই বলেছেন, যদি ঠিক মতো ব্যবস্থা না হয় তাহলে এরকম ঘটনা ব্যাংকগুলোতেই আরো দেখা যেতে পারে। আর সেরকম যদি হয় সত্যি সত্যি, তাহলে অর্থনীতির এই বিশৃঙ্খলা কখনো শৃঙ্খলায় ফিরিয়ে আনা যাবে বলে মনে হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন এত বড় জাল জুয়া চুরির মধ্যেও। তাছাড়া আমাদের তো উপায় নেই কিছু। খোদা হাফেজ। শেষ করবার আগে জানিয়ে দিই, আগামীকাল থেকে